মর্জিনা, চা দাও। বাবা, তুমি কি পত্রিকা বদলাতে বলেছ? কই না তো। কেন, কি হয়েছে? তাহলে এটা কি দ্য গুড নিউজ? ওদের হয়তো বা দেখ পত্রিকা শেষ হয়েছে, তাই হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে গেছে। এটা তো বিরক্তিকর। তুমি কিছু বলো না কেন? ওদের বলে কোনো লাভ আছে? বললেই বলবে স্যার অমনটা আর হবে না। ঠিক আবার তাই হবে। হবে হবে, সবই হবে। হুম। চা দিতে বলেছি, তাড়াতাড়ি এসো। বাংলাদেশ পৃথিবীর একমাত্র সুখী দেশ। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড পিস অ্যানালাইসিসের জরিপে বাংলাদেশ পৃথিবীর একমাত্র সুখী রাষ্ট্র হিসেবে নির্বাচিত হয়েছে। ইন্টারেস্টিং। গৃহিণীদের সম্মানী নির্ধারণ। আমাদের পত্রিকা তো দিয়ে গেছে, তাহলে ওটা কি? দ্য গুড নিউজ। পত্রিকার খবরগুলো না বাবা অদ্ভুত। কোথাও কোনো দুঃসংবাদ নেই, প্রত্যেকটা পাতা পড়লাম শুধুমাত্র সুসংবাদ। অমন পত্রিকার নাম তো শুনিনি কোথাও। নিশ্চয়ই কোনো গাঁজাখড়ি পত্রিকা হবে। আচ্ছা বাবা, না পড়েই কেন গাঁজাখড়ি বলছো? শুনেই তো গাঁজাখড়ি মনে হচ্ছে। দুঃসংবাদ ছাড়া পত্রিকা হয় নাকি? নে, এটা পড়। না বাবা, আজকে ওই পত্রিকা পড়ে মুডটা নষ্ট করবো না। আসলে প্রত্যেকটা মানুষেরই সকালটা এভাবে শুরু হওয়া উচিত। ফুল অফ হোপ, ফুল লাইফ, ফুল এনার্জি। হ্যাঁ, তাহলে আর হয়েছে। হ্যাঁ, বসো 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 বসো। আরে বসো না, বসো। আমাদের এডিটোরিয়ালটা আরো স্ট্রং হতে হবে। কোন ফাঁকে যে একটা রাজনৈতিক সংঘাতের কলাম ছাপা হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। রাজনৈতিক সংঘাত তো থাকবেই, কিন্তু আমরা সেটা স্বীকার করব না। আমরা শান্তির কথা স্বীকার করব। দ্যাটস ইট। জি মনন ভাইয়া। সাহিত্যের পাতায় কোনো ধরনের বিকৃত শব্দ বা কথ্য ভাষার নামে সস্তা শব্দ প্রয়োগের ব্যাপারে আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
তার মানে ভাইয়া করতেছি, খাইতেছি, যাইতেছি, মজা লস এ ধরনের শব্দ থেকে আমরা মানে একদম নিষিদ্ধ থাকব। তবে শহীদুজ্জহির, আখতারুজ্জামান ইলিয়াস এরা কিন্তু তাদের লেখনীতে এ ধরনের কথ্য ভাষার অনেক প্রয়োগ দেখিয়েছেন। আগে আখতারুজ্জামান ইলিয়াস, শহীদুজ্জহিরের উচ্চতায় ওঠো, তারপর নিজেদের এসব আজব ভাষারীতিকে হালাল করার চেষ্টা করো। তাদের লেখার যে বিষয়বস্তু, কাহিনীর গভীরতা, বাক্য গঠনে সাহিত্যিক উচ্চতা, সেটাকে রিচ করার চেষ্টা করো। জীবনানন্দ দাশেরও একটা নিজস্ব বানান রীতি ছিল। তাই বলে যে কেউ যা খুশি তাই বানান লিখে দিবে তা তো হবে না, কারণ সবাই তো আর জীবনানন্দ দাশ না। কাহিনীতে গভীরতার সংকট, ভাষায় দক্ষতার অভাব, যথেষ্ট সাহিত্য জ্ঞান না থাকা সত্ত্বেও হালের যারা সাহিত্যিকের তকমা লাগায়, তারাই আসলে এজন্য দায়ী। এগুলো তাদেরই আবিষ্কার, কিন্তু আমরা সেটা স্বীকার করি না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আসলে পুরো বাজারটাই তো এটার উপর চলছে। এখন যদি আমরা সবার বিপরীতে কাজ করতে শুরু করি, তাহলে তো বাজারে একটা মানে ভালো জায়গায় অবস্থান করতে পারবো না। শোনো, ভারতীয় উপমহাদেশে যখন কবির লড়াইয়ের বিস্তার হয়, তখন এই লড়াইয়ে জেতার জন্য অধিকাংশ কবিরাই খিস্তি খেয়রের আশ্রয় নিত। রাত যত গভীর হতো, কবিতার আসর অশ্লীল অশ্রাব্য ভাষায় গনগন করত। হ্যাঁ, তাতে আসরও জমত বই কি, কিন্তু এর ভিতরেও সুস্থ ধারার কবিয়ালরা মহাভারতের উপাখ্যান টেনে নিয়ে আসলো। রাম লক্ষ্মণের লড়াই, রাধাকৃষ্ণ, সীতার বনবাস। শুরু হলো কবি গানেও সাহিত্য রসের সঞ্চার। প্রথম প্রথম অশ্লীলতার কাছে আসলে সুস্থ ধারার কবিয়ালরা হেরে যেত, কিন্তু ক্রমেই বন্ধ হয়ে গেল কবিগানে অশ্লীলতার চর্চা। আর আমাদের বাংলা ভাষা, তার তো গৌরবময় ইতিহাস। ইন্দো আরিয়ান, মগধী প্রাকৃত, পালি, ধ্রুপদী সংস্কৃত, কত কত ভাষার অপভ্রংশ যোগ হতে হতে আমাদের এই বাংলা ভাষা। কত কত পণ্ডিতের শত শত বছরের প্রচেষ্টার ফল বাংলা ভাষা। আর 52 ভাষা আন্দোলন। পৃথিবীর আর কোনো দেশে ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়া হয়েছে এরকম নজির কি আছে? হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা আমাদের এই ভাষারীতি দুদিনেই কিছু উদ্ভট দায়িত্বজ্ঞানহীন মানুষ তার অজ্ঞতা হেতু অধ্যত্ব নিয়ে বিকৃত করে ফেলবে। ব্যাপারটা কি এতই সহজ? হ্যাঁ, আর হবে না ভাইয়া। তুই প্রতিদিন আমার বাসার সামনে দরজায় লুকিয়ে লুকিয়ে কি করিস? আপনি আসলে কি করেন দেখতে চাচ্ছিলাম ভাইয়া। কি দেখিস? হ্যাঁ, আমি ভিতরে সার্কাস করি? আমি সার্কাসের বানর? এরপর যদি কোনোদিন আমি তোকে আমার বাসার সামনে দেখি, তাহলে মেরে ঠ্যাং ভেঙে দেব। যা। ভাইয়া, আমি আপনার সাথে থাকতে চাই, অ্যাসিস্ট করতে চাই। অ্যাসিস্ট করবি মানে? তুই কি আমার সাথে ফাজলামো করিস? আমি তো সিনেমা বানাই না যে তুই আমাকে অ্যাসিস্ট করবি।
আমার দাদু অমৃতলাল সেন, তিনি একজন অখ্যাত কবি। তার বন্ধু নবারুণ ভট্টাচার্য। দারিদ্র এবং ভালো পরিবেশ দুটোই আমি দেখেছি। আপনি এমন কিছু করেন যা আর কেউ করে না। আমি আপনার সাথে থাকতে চাই। আমি আসলে কিছু করি না, এটা আমার একান্তই ব্যক্তিগত লড়াই। স্বপ্ন স্বপ্ন খেলা। তুই যা, তবে আর কখনো এখানে উকি ঝুঁকি মারবি না। হ্যাঁ, যা। কিন্তু ভাইয়া, এই মিনি, কিশোর তো বাড়িতে নেই, তুই ভেতরে আয়, একটা নতুন বই এনেছি তোকে দেখাবো। না দাদু, এখন ভিতরে আসবো না, কাজ আছে। বাড়ি ফেরার পথে বইটা দেখে যাই প্লিজ। তোর চা খেয়ে জানা। চা কে বানাবে, তুমি? কারণ কাকিমা তো বাসায় নেই। তুই নিজে চা বানিয়ে এক কাপ খাবি, আমাকে এক কাপ দিবি। হ্যাঁ, আয়। বাহ, এই যে আটকে দিলে যথারীতি। মায়া লেগে গেল। আসি, দাঁড়াও। দিদি ভাই, দাদু, তুমি যে কি করো না, এই গরমের মধ্যে কেউ কিচেনে যেতে চায়? আমার কি এখন সেদিন আছে রে? হ্যাঁ, ওই দেখ, ইলেকট্রনিক কেটলি, বোতাম টিপলেই জল গরম। বাবা, তোমার জীবনটা তো একেবারে উন্নত হয়ে যাচ্ছে দাদু ভাই। তো এই উন্নত জিনিসটা তোমাকে কে দিয়েছে? শঙ্কর দুদিনের জন্য এসেছিল, ওই দিয়ে গেল। শঙ্কর কাকু? কই, কিশোর তো আমাকে বলেনি সে আসবে। কিশোরের কি আর সে সময় আছে? সারাদিন কোথায় টোমোটো করে ঘুরে বেড়াচ্ছে। আর তুই তো আজকাল আসিসই না, আর আসলেই শুধু যাই যাই করিস। বেশিক্ষণ লাগবে না। এই যে ধরো এটা। আমি তাহলে যাই দাদু। চাটা খেয়ে যা। না দাদু, আমি চা খাবো না। এই এক কাপ তুমি খাবা, তারপর তোমার যখন মন চাইবে তখন আর এক কাপ খাবে। দুটো? হ্যাঁ। আর শোনো, কিশোর আসলে অবশ্যই বলবো আমি তার খোঁজ করেছি। হুম। কি রে, চোরের মতো কোত্থেকে আসলি? ওহ বিনীতি, তুমি? তোর কি হয়েছে রে? তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? মারটার খেয়েছিস নাকি? অল্পের জন্য বেঁচে গেছি, দাদুর নাম বলে বেঁচে ফিরলাম। মানে কি, কোত্থেকে আসলি তুই বলতো? ও পাড়ায় মনন নামে এক অদ্ভুত লোক থাকে, কারোর সাথে মেশে না। ভাঙাচোরা বাড়ির মধ্যে বসে কি সব জানি করে। তাই নাকি? বস। কি করে বললি? আজকেও দরজার ফাঁকা দিয়ে তাকিয়েছিলাম, দেখি বারবার সে চেয়ার বদলাচ্ছে আর কি সব জানি করছে। হঠাৎ সে আমাকে দেখে ফেলে, তাড়া করে ধরেও ফেলে। ভেবেছিলাম মেরে টেরে বসেও নাকি, পরে একটু জেরা করে ছেড়ে দিল। আচ্ছা কিশোর, কেন এসবের মধ্যে পড়তে চাস? যদি সে গুন্ডা বদমাইশ হতো তখন? আরে গুন্ডা বদমাইশ হতে যাবে কেন, খুবই দার্শনিক দার্শনিক ভাব। অল্প আলোয় যা দেখলাম, রুম ভর্তি অদ্ভুত জিনিস। আজকে বাংলা ভাষা নিয়ে পাগলের মতো একা একা কি সব যেন বলছিল। তাহলে তো হয়েই গেল, সে পাগল, নয়তো একা একা কেন কথা বলবে? প্লিজ এগুলোর মধ্যে পড়তে চাস না। দিদি, তুমি নিজে না দেখলে এসব বলতে না। আচ্ছা ঠিক আছে, আমার দেখতে হবে না, তুই দেখ। এই পত্রিকার নাম শুনেছিস কখনো? দ্য গুড নিউজ? না, নাম শুনিনি তো। কেন? আজ সকালবেলায় পত্রিকাটা আমার বাসায় এসছে। আমি হকারকে জিজ্ঞেস করলাম যে পত্রিকাটা কেন দিয়ে গেলেন। সে বলল না, আমি দেইনি। এখন প্রশ্ন হচ্ছে পত্রিকাটা আসলো কোত্থেকে? আর অদ্ভুত ব্যাপার কি জানিস? পত্রিকাটা কমপ্লিট পত্রিকা, কোনো বিজ্ঞাপন নেই এবং কোনো খারাপ খবর নেই। বলো কি? দেখ,
নিউজগুলো। আবার এই দেখ, আসলেই তো কোনো খারাপ খবর নেই। এখন এর প্রকাশককে আমি খুঁজে বের করতে চাই। ঠিকানা দেখো। কোনো ঠিকানা থাকলে কি আমি তোকে জিজ্ঞেস করি? এমনকি এডিটোরিয়াল প্যানেলের নামও নেই। তাহলে তো মুশকিল। আচ্ছা, পত্রিকাটা দেখ কখন? সকাল 7টা থেকে 8টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, কালকে 7টার ভেতর আমি তোমাদের বাসায় থাকছি। ধরে ফেলবো তাকে। লোকটা নিশ্চয় মন্দ কোনো মানুষ না। তাকে চোরের মতো ধরে জেরা করাটা কি ঠিক হবে? আমাদের উচিত হবে তাকে ফলো করা, ট্যাক্টফুলি হ্যান্ডেল করা। কারণ এই রকম পত্রিকার আইডিয়া যার মাথা থেকে বের হয়েছে সে কোনো সাধারণ মানুষ না, অবশ্যই অসাধারণ মানুষ। দিদি, নিজেকে খুব গোয়েন্দা গোয়েন্দা মনে হচ্ছে। বাবা, তুই তো অলরেডি গোয়েন্দা হয়েই গেছিস। কোথায়? ওই যে তোর রহস্যময় মানুষ। দিদি, তুমিও যাবে নাকি রহস্য মানবকে দেখতে? যাওয়া যেতে পারে, একটু রহস্যের গন্ধ পাচ্ছি। আরে দিনের বেলায় রিস্কি, ধরা খেলে ছেলে মেয়ে মানবে না, যে রাগী। আমি রাতে এসে তোমাকে নিয়ে যাব। রাতে? বাবা আমাকে বের হতে দিবে? সেই জন্যই তো বললাম আমি এসে নিয়ে যাব, বলবো দাদু ডাকছে। তাহলে ঠিক আছে। ইয়েস। ওকে, ডান।
সাত সকালে ঘুম থেকে করে পায়চারি, শরীর চর্চা। বাবা রাখো তো তোমার শরীর চর্চা। আমার আর কিশোরের একটা মিশন আছে, এখন কিশোরের জন্য অপেক্ষা করছি। মিশন? কিসের মিশন? তুই আর বড় হবি না রে বিনি। আমার বড় হয়নি, তোমার চিন্তা করতে হবে না। তুমি বালির কাজ ঠিকঠাক মতো করো। কিরে এত দেরি করলি কেন? আরে সাইকেলের যে কি হয়েছে, খালি চেন পড়ে যায়, পরে হেঁটে আসলাম। খুব ভালো করেছিস। এখন বল কোত্থেকে ফলো করা শুরু করব? আচ্ছা আমরা কি দরজার আড়ালে লুকিয়ে থাকবো? আরে বোকা নাকি, দরজার আড়াল থেকে দেখা যাবে? চলো ছাদে গিয়ে ঘাপটি মেরে থাকি। খুব ভালো বলেছিস, চল। আচ্ছা কোনোভাবে যেন ট্রেন না পাই, ঠিক আছে? খুব সাবধানে কাজ করতে হবে। আচ্ছা শোন, আমরা একটা প্ল্যান করে নিই। যেই আসুক না কেন আমরা খালি মার্ক করবো, কোনো রকম কোনো অ্যাকশনে যাব না, ঠিক আছে? হ্যাঁ। উফ, এই ডক্টর সরা তো, এটা সরা না, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। কই দিদি আসে না তো? ধৈর্য ধর, আসবে। উনি দরিদ্রের বৈষম্য কমানোর জন্য নতুন পোশাক নীতির খসড়া অনুমোদন হয়েছে। স্বনামধন্য ডিজাইনারদেরকে দিয়ে একটি পোশাক ডিজাইন করা হবে। এই রাষ্ট্রপ্রধান থেকে সকলেই দাপ্তরিক পরিবেশে প্রতিদান করবে। আসলে কি তাই? আমি নবারুণ, আমরা যখন সাম্যবাদী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখতাম তখন একের পরে এক ব্যর্থতা এসে ঝেঁকে বসত। তবু আমরা বলতাম সাম্যবাদ, সাম্যবাদ আসবেই, সাম্যবাদ আসতেই হবে। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। দিদি কেউ আসছে। ওই যে। এই, আরে এটা আমাদের হকার, দাঁড়া। আসছে আসছে আসছে। এই লুকা, এই নিচে। ধরে ফেলবো দিদি? কালকে যে বাজে ব্যবহার করলো, আজকে গিয়ে বলি উনিও ট্রেসপাসের দায়ে অভিযুক্ত। চল।
বসো। ঠিক আছে। ইফটিজিং নিয়ে কোনো ধরনের পজিটিভ বা নেগেটিভ নিউজ ছাপানো যাবে না। কিন্তু ভাইয়া, সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে না? উঠতি বয়সী ছেলেরা সারা জীবন মেয়েদেরকে উত্ত্যক্ত করেছে। কারো বিচার হয়েছে, কারো বিচার হয়নি। তখন এই ইফটিজিং শব্দটা প্রচলিত ছিল না, কিন্তু যখন এই ইফটিজিং শব্দটা প্রচলিত হলো তখন থেকেই মহামারীর মতো বেড়ে গেল মেয়েদেরকে উত্ত্যক্ত করা। আর এই ইফটিজিং শব্দটা হয়ে উঠল ফ্যাশনেবল মার্কেটিং টার্ম। শুরু হলো ইফটিজিং প্রতিরোধে ক্যাম্পেইন, শুরু হলো বাণিজ্য। মানে বিষয়টা হচ্ছে, চোরকে বলা চুরি করো, গৃহস্থকে বলো ধর 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 ধর। উত্ত্যক্তকারীদের খবরের বিষয়বস্তু বানিয়ে তাদেরকে জাতে তোলা, আর মুখে মুখে উচ্চারিত হলো ইফটিজিং শব্দ। এত যে ক্যাম্পেইন হলো, এতে করে কি একটুও মেয়েদেরকে উত্ত্যক্ত করা কমেছে? বলো, কমেছে? চারিত্রিক নৈতিকতা তৈরি হওয়ার সুযোগ যদি না থাকে, তাহলে এসব ক্যাম্পেইনের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো লাভ নেই। কিন্তু ভাইয়া, এসব খবর ছাপা হয় দেখে তো আসলে অপরাধীরা ধরা পড়ে। মানে অপরাধীদের ধরা পড়াটা খুব জরুরি না? অপরাধ না ঘটাটা জরুরি। গাছের গোড়া কেটে গাছের আগায় পানি দিলে কি চলবে? চলবে না। এসব ঘটনা যত বেশি ছাপা হবে, মানুষ তত বেশি স্বাভাবিকভাবে এইসব ঘটনাকে নিতে থাকবে। মানুষ প্রতিক্রিয়াহীন হয়ে পড়বে, অপরাধ বাড়বে, আর বাড়বে ক্যাম্পেইন বাণিজ্য। আচ্ছা, তাহলে ভাইয়া এর প্রতিকার কি? প্রতিকার কি? পারিবারিক শিক্ষার উপর জোর দিতাম। মানুষের শিক্ষা জীবন শুরু হয় নিজের ঘর থেকে। সন্তানের সামনে বাবা মাকে সম্মান করবে, পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাস জানাতে হবে সন্তানদেরকে। প্রাচুর্যের ধারণা থেকে তাদেরকে দূরে রাখতে হবে, তাদেরকে বোঝাতে হবে, শেখাতে হবে যে পৃথিবীতে সবকিছু কষ্ট করে অর্জন করতে হয়, কোনো কিছুই সহজসাধ্য না। আচ্ছা, তাহলে ভাইয়া এই নিউজটার হেডলাইন কি হবে? আচ্ছা, তাহলে ভাইয়া এই নিউজটার হেডলাইন কি হবে? তৃতীয় শ্রেণী পর্যন্ত পারিবারিক পাঠশালা পদ্ধতি চালু। সম্পূর্ণ নতুন সিলেবাসে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিশুদেরকে পারিবারিক পরিবেশে শিক্ষাদানের বিল পাস হয়েছে। বর্তমানে এই শিক্ষা ব্যবস্থায় শিশুদের হাতেখড়ির দিন থেকে নার্সারির ক্লাস পর্যন্ত নিজ নিজ পরিবারে কেবলমাত্র অ আ ক খ বা এ বি সি ডি না শিখিয়ে গল্পের ছলে নৈতিকতা শিক্ষা দেওয়া হবে।
এটা নিশ্চিত করতে হবে যে শিশুদের যেন বর্ণ পরিচয় হওয়ার আগেই মানবতা বোধের সঙ্গে পরিচয় ঘটে। কে? কে? দরজাটা একটু খুলবেন প্লিজ। কে? আমি বিনিতা। হ্যাঁ, বিনীতা তো এখানে কি কাজ? আপনি যে সকালবেলা পত্রিকা বিলি করেন সেটা কিন্তু আমি জানি। এখন দরজাটা খুলবেন প্লিজ। কি চাই? আপনার সাথে কথা বলতে চাই। কি কথা? এরকম রোবটের মতো কথা বলছেন কেন? আমি তো আপনার শত্রু না। আপনি চাইলে আমার সাথে ভালো করেও কথা বলতে পারেন। দেখো, তুমি শুধু শুধু আমাকে বিরক্ত করছো। আমি বিরক্ত করছি? আমি কি ভিতরে ঢুকে কথা বলতে পারি? না, পারো না। আপনি কিন্তু শুধু শুধু ঝামেলা করছেন। আপনি এই জায়গায় বসে এরকম একটা পত্রিকা বের করে সাত সকালবেলায় সব বাড়িতে বিলি করেন। এটা যদি সবাই জানতে পারে তখন কি অবস্থা হবে বুঝতে পারছেন? ভেতরে ঢুকতে পারি? থ্যাংক ইউ। আপনার থাকার জায়গাটা কিন্তু অদ্ভুত। দেখো, তুমি যা বলতে এসেছো সেটা বলে প্লিজ চলে যাও। আপনার পত্রিকার কনসেপ্টটা কিন্তু দুর্দান্ত। আমি কি এটাতে অংশ নিতে পারি? হবে না। কেন হবে না? আমিও চাই সমাজটা পাল্টাক। সমাজ? এভাবে সমাজ বদলায় নাকি? সমাজ তার নিজ গতিতেই চলে। ওমা, তাহলে আপনি কেন করেন? এটা আমার নিজের সাথে নিজের খেলা। আমার সকল অপারগতার প্রকাশ আমি এখানে করি। প্রতিদিন ঘুম ভেঙে মনে হয় আজকে পৃথিবীটা একদম বদলে যাবে। কোনো হানাহানি নেই, সবাই খুশি, যে যার চাহিদা মতো জীবনযাপন করছে, সবাই হাসছে। পৃথিবীর কোথাও কোনো অসুন্দর নেই। কিন্তু প্রতিদিনই দেখি পৃথিবীটা একটুও বদলায়নি। আমার এই খেলাটা আমাকে বাঁচতে শেখায়। আমি দরজার বাইরে দাঁড়িয়ে আপছে আপছে শুনছি। আপনি নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন। এটা কি আপনার খেলার অংশ? হ্যাঁ। আমি কি কোনোভাবে এই খেলায় অংশ নিতে পারি না? দেখো, তুমি বুঝতে পারছো না। এটা আমার একান্তই ব্যক্তিগত খেলা। প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও। আমরা কি বন্ধুও হতে পারি না? আমার না অনেক কাজ, অনেক ব্যস্ত থাকি। পাতা সাজানো, এডিটোরিয়াল কাজ, পত্রিকা ছাপানো, পত্রিকা বিলি করা। বন্ধু বানানোর সময় কোথায়? জানেন, আমি দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। রানা প্লাজার সেই দুর্ঘটনার পরে দিনের পর দিন আমি রাতে ঘুমাতে পারিনি। খুব ভয় কাজ করত। দেয়াল জুড়ে
হারানো বিজ্ঞপ্তি, ছিন্ন ভিন্ন দেহ, স্বজনদের লাশের অপেক্ষা, এই অভিশপ্ততার ছবি দেখতে দেখতে একসময় পত্রিকা পড়া, টেলিভিশন দেখা আমি বন্ধ করে দিয়েছিলাম। আমি সত্যি নিতে পারছিলাম না। এমনকি আমাকে সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে হয়েছে। পরে সাইকিয়াট্রিস্ট আমাকে বলল যে আবার পেপার পত্রিকা পড়া শুরু করো, টিভি দেখা শুরু করো। আমি শুরু করলাম। তখন আপনার পত্রিকাটা পড়ি। জানেন, আপনার পত্রিকা পড়ার পরে না আমার মনটা অন্যরকম হয়ে গেল। এত ভালো লাগছিল। সত্যি যদি আমাদের দেশটা এমন হতো। আমাদের দেশটা এমনই। আমার পত্রিকায় যা ছাপা হয়, যেমন দেশের ছবি তুমি দেখো তেমনই আমার দেশ। এমন একটা দেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব আমি স্বীকার করি না। আমিও এমন একটা দেশে থাকতে চাই। মন চাইলে আমাকে একটা নাগরিকত্ব দিয়েন। আসি। আজ সন্ধ্যায় এডিটোরিয়াল কমিটির মিটিং আছে, চলে এসো। কি আবারও? হ্যাঁ, আমি সেই কবে থেকে দলে ফেরার জন্য লেগে আছি, কিন্তু দিদি 2 দিনেই দলে জায়গা পেল, আমি পেলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুইও চলে আসিস। হুম, আসি।
চললাম দিদি। সাবধানে যাবি কিন্তু। গরম চাটা একেবারে কোল্ড ড্রিঙ্কস হয়ে গেল। ও আচ্ছা, এত কষ্ট করে যত্ন করে তোমার জন্য চা বানিয়ে আনলাম, আর তুমি ও আচ্ছা বলছো? আসলে এই দৈনিক পত্রিকাগুলোতে এত বেশি দুঃসংবাদ থাকে যে এগুলোকে গুড নিউজে পাল্টাতে হলে পুরো পত্রিকাটাই পাল্টাতে হবে। কিন্তু আজকে তো অনেক ভালো নিউজও ছাপা হয়েছে, গুড নিউজ, বিয়ের নিউজ। আমাদের বিখ্যাত ক্রিকেটার মুশফিকের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। ও আচ্ছা, তাই? হ্যাঁ। আমার কি মনে হয় জানো, তোমার বিয়ে হলে তুমি সারা রাত তোমার বউকে নিউজ পড়ে শোনাবা। আচ্ছা, তুমি একা থাকো কেন? তোমার মা বাবা কোথায়? ও সরি, বলতে হবে না, থাক। আমার মা বাবা খবর হয়ে গেছে যখন আমার বয়স 8। তারা দুজনই ছিল ক্রাইম রিপোর্টার, আর আমি সেদিন গিয়েছিলাম আমার খালার বাসায়। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি মেঝে ভর্তি চাপ চাপ রক্ত। একদিকে মা, আরেকদিকে বাবা। এই প্রথম আমি দেখলাম যে রক্তের রং কালো। পরের দিন পত্রিকায় আসলো যে নিজ গৃহে সাংবাদিক দম্পতি খুন। সেই পত্রিকাটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম, মানে সেই পত্রিকাটা সঙ্গে করে নিয়েই বড় হয়েছি। কিন্তু আমার এখনো মনে হয় যে ওদিনের পত্রিকাটাতে ভুল ছাপা হয়েছিল। বাবা মা হয়তোবা অন্য কোথাও অ্যাসাইনমেন্টে গিয়েছে, হয়তোবা কোনোদিন, কিন্তু আমার এখনো মনে হয় ইটস অল রাইট, ঠিক আছে। ভালো চা।
দাদু ভাই, কে দেখো কাকে বিনি, নিয়ে এসেছি। তুই এত ব্যস্ত যে দেখা করার সময় পাস না। আয় বস। আচ্ছা ঠিক আছে, সরি। দেখো কাকে নিয়ে এসেছি, বসো। দাদু ভাই, তোমার কার্ল মার্কস। কার্ল মার্কস? যেদিন আমার বাবা রেসকোর্সের একটা টিকিট পেয়েছিল, আমি গিয়েছিলাম বাবার সঙ্গে। সাহেবরা সব বাজি রেখে চকচকে কাঁচের বোতল থেকে লেমনেড খাচ্ছিল, আমি দেখছিলাম। আমারও তৃষ্ণা বাড়ছিল। সাধারণ লোকের জন্য কিছু লেমনেড বিলি করা হচ্ছিল। যে বিলি করছিল আমার বাবার পরিচিত। আমার বাবা ভিড় ঠেলে চিৎকার করে বলল, পরিমলদা, আমার একটা, আমি সুধাকর। আমার বাবার ভাগেও একটা পড়েছিল। বাবা লেমনেডটা অর্ধেক তৃপ্তির সঙ্গে পান করে ঢেকুর তুলে আমাকে বলল, খুব মিষ্টি, এটা তুই খা। ওই বাবার অর্ধেকটা হাতে নিয়ে সেই ছোটবেলায় তুচ্ছতার বোধ দিয়েছিল। সেদিন আমি বুঝেছিলাম শ্রেণী বলে একটা জিনিস আছে। নিম্ন আর উচ্চ শ্রেণীর মধ্যে যোজন যোজন পার্থক্য, যোজন যোজন দূরত্ব। লেমনেডের সেই তুচ্ছতার তীব্র স্বাদ এখনো আমার যায়নি। আমি জানি তুমি সেই তিক্ততা দূর করে সুন্দর পৃথিবী আবার করে তুলবে। বৈষম্য আর থাকবে না দাদু। আমি হিসেব করে দেখেছি, একটা বিপ্লব আসতে 150 থেকে 300 বছর লেগে যায়। বাংলার রেনেসাঁ 1775 সনে শুরু হয়েছিল। তারপর থেকে আমরা 239 বছর পার করে দিয়েছি। এই তো বিপ্লব আসলো বলে। বিনি, এই তুই কাকে এনেছিস রে? এ তো অবতার। তোমার পত্রিকাটা তুমি জানো সবাই মন দিয়ে পড়ে। আমিও পড়ি। সুন্দর একটা পৃথিবী তুমি গড়ে তুলবে। দাদু ভাই, আজ আমরা উঠি। আসি। কি রে, তুই কোত্থেকে? আমাকে বাদ দিয়ে তোমরা কোথায় গিয়েছিলে? আমি প্রেস আমরা থেকে ফিরে তো- আসলাম। আরে দাদু ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। আমি কলেজে পড়ি দিদি, সবই বুঝি। বেশি বুঝিস তুই, যা। ইস,
এভাবে বের হওয়াটা কিন্তু বেশ দারুণ। কেন বাইরে আসো না? না আসলে তেমন বের হওয়া হয় না, ওই পত্রিকা বিলি করার সময় যতটুকু হয় আর কি। আর যতদিন পত্রিকা বের করনি ততদিন? না তখনও বেরোতাম না, পারতপক্ষে আমি বের হই না। কেন? মানুষকে ভয়, মানুষে ভয়। মানুষ আর কোনোভাবেই মানুষ থাকতে পারছে না। নিরীহ দর্জি বিশ্বজিৎ, ওকে কুপিয়ে হত্যা করা হলো। প্রতিটা ডিটেল পত্রিকায় ছবি সহ ছাপা হলো, সবগুলো সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়লো সেই বীভৎসতার ভিডিও। কিন্তু একবার ভেবে দেখো, কেউ না কেউ তো নির্বিকারভাবে দাঁড়িয়ে সেসব ধারণ করেছে। কোনো প্রতিবাদ ছিল না, সেই মানুষটাকে বাঁচানোর কোনো চেষ্টা ছিল না। কেউ না কেউ নির্বিকারভাবে সেসব চিত্র ধারণ করেছে। পেশাগত দায়িত্ব। মানুষ মরুক, কিন্তু ছবিটা লাগবে। একজন রিকশাওয়ালা সে চেষ্টা করেছিল, বিশ্বজিতের আহত দেহ টেনে হিচড়ে মিটফোর্ডে নিয়ে গিয়েছিল, বাঁচাতে চেষ্টা করেছিল। কিন্তু বিনীতা সে তো শিক্ষিত না, মামুলি দিন মজুরি। তুমি আমাকে বলো, শিক্ষা দিয়ে কি হয়? ঠিকই বলেছ। সেদিনও চিড়িয়াখানায় বাঘ দেখতে গিয়ে বাঘের সামনে পড়ে গেল একজন। বাঁচার অনেক চেষ্টা করছিল, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, কেউ চিৎকারটুকুন করলো না। কেউ কেউ আবার সেই দৃশ্য ভিডিও করলো। এতগুলো মানুষের সামনে একটা বাঘ তার ছেলেকে ছিঁড়ে খুঁড়ে। মানুষ সত্যি মানুষ থাকছে না। সত্যি মানুষ থাকছে না। আমি আসলে তোমাকে এখানে এনেছিলাম অন্যরকম কিছু বলার জন্য, অন্যরকম সময় কাটাবো বলে। কিন্তু এত এত বিভৎসতার ভিড়ে নিজেদেরকে কিভাবে আলাদা করবো? সবই প্রিন্টিং মিস্টেক বিনীতা। শুধু তোমার আমার এই মুহূর্তটা একটা শিরোনামহীন সত্য খবর। ওই দিকটা যাবে? যাবে না? যাই বলেন বস, পত্রিকাটা কিন্তু মন্দ না। একবার সুযোগ পেলে জয়েন করতাম। আরে রাখো তোমার পত্রিকা, অযথা মানুষের চোখে ধুলো দেওয়ার কোনো মানে আছে? বাংলাদেশ বিশ্বের একমাত্র দুর্নীতিমুক্ত দেশ। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ভর্তি হওয়ার জন্য নাকি বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড়।
এই সমস্ত গাঁজাখড়ি নিউজ যে সমস্ত পত্রিকায় ছাপা হয় সেই পত্রিকায় জয়েন করে যাও, নিজের ক্যারিয়ারে 12টা বাজাও গিয়ে যাও। বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর দুর্নীতিপূর্ণ রাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়ার যোগ্যতা হয় মাত্র 2 জনের। এসব নিউজ করার কোনো মানে আছে বস? নিজের দেশ নিয়ে দিনের পর দিন এরকম নেগেটিভ নিউজ পড়তে থাকলে আমরা একটা হীনমন্য জাতিতে পরিণত হব। ব্রিটিশ পার্লামেন্টে এক পার্লামেন্টেরিয়ান আরেক পার্লামেন্টেরিয়ানকে ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছিল, কোথায় সেটা নিয়ে তো কোনো নিউজ হয়নি। আর আমাদের দেশের টক শোতে 2 জন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক ডেকে অস্ত্রাপ ঝগড়ার আয়োজন করি। এতে আমাদের জাতিগত ইমেজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বুঝতে পারছেন? শোনো, শাহাবুদ্দিন ভাই কিন্তু ওদের উপরে বেজায় খেপেছে। এই যখন তখন মামলা টামলা করে বসতে পারে, বুঝতে পেরেছ? মামলা করবে কেন? ওরা অন্যায় কি করেছে? গুড নিউজগুলো ছাপছে, এতে ওদের পিছে লাগার কি আছে? বুঝতে পেরেছি। এই দ্য গুড নিউজ তোমার ব্রেনটাকে ভালোভাবে ওয়াশ করছে। শোনো, এসব বাদ দিয়ে যাও, নিজের কাজে মনোযোগ দাও। নাহিদ, ওই ফিচার লেখাটা শেষ করো, আমাকে তাড়াতাড়ি দেখাও। প্রত্যেক দিন একই জায়গায় আসতে হবে? কেন, জায়গাটা তো অনেক সুন্দর। এই জায়গাটার আবিষ্কারক কে? আবিষ্কারক মানে? মানে এই জায়গাটা তো আমি তোমাকে চিনে দিয়েছি না, আবিষ্কারক আমি। হ্যাঁ, এরকম অনেক জায়গা আছে আমার অনেক পছন্দের, যে জায়গাগুলোতে তুমি গেলে মুগ্ধ হয়ে যাবে। শোনো বিনীতা, তুমি খুব সাবধানে চলাফেরা করবে। হ্যাঁ, কেন হঠাৎ এই কথা কেন বলছো? না মানে আমার আসলে কয়েকদিন ধরে মনে হচ্ছে যে কেউ আমাকে ফলো করে। হ্যাঁ, মানে আমি যখন রাস্তায় চলাফেরা করি তখন পিছন থেকে মানে কেউ আমাকে ফলো করে। তোমাকে কেউ কেন ফলো করতে যাবে? না, তুমি বুঝতে পারছো না, মানে আমাদের যে পত্রিকাটা সেটার অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে গেছে না। আমার মনে হচ্ছে যে এটাই একটা কারণ। তাহলে তো খুব চিন্তার কথা। আচ্ছা তুমি একটু সাবধানে থেকো, হ্যাঁ? রাত বিরাতে বাইরে বের হো না। হ্যাঁ, কিন্তু বিনীতা আমার যদি মানে কখনো কোনো কিছু হয়ে যায়, তুমি কিন্তু পত্রিকাটা চালিয়ে নিয়ে যাবে। বাজে কথা বলছো এসব। তোমার কেন কিছু হবে? আর পত্রিকা চলবে, বন্ধ হবে না, ঠিক আছে?
ছাপাখানার রঙের ছোপে মধ্যরাত পর্যন্ত লেখা হয় মন খারাপের স্বরলিপি। ছাপার অক্ষর পড়তেই রং বদলে যায় বেঁচে থাকার। কেউ হারিয়ে গেছে, ফিরে আসেনি। কারো কান্না ছুঁয়ে গেছে তিস্তার অতল। কারো লুট হয়েছে শেষ ভরসা শেয়ার বাজারের ফাঁদে। কর্পোরেশনের আবর্জনার গাড়িতে পড়ে আছে প্রিয় মুখ। এরকম সব খবর দিয়ে শুরু হয় আমাদের সকাল। এমন তো হতেই পারত, কেউ হারায়নি কোথাও। গুম হওয়া মানুষগুলো ফিরে গেছে স্বজনের কাছে। ছাপার অক্ষরের সুবাতাস ছুঁয়ে গেছে প্রশান্ত চিবুকে। বদলে গেছে খবরের কাগজ, বদলে গেছে দম বন্ধ করা এক একটা দিন।